যেটা বললাম যে এই ফর্মুলা যেটা ডিরাইভ করা হয়েছিল আগের ক্লাসে, সেই ফর্মুলাটা ধরে আমরা নর্মাল ডিসপারশন এবং অ্যানোমালাস ডিসপারশন এই দুটো জিনিসকে আজকে স্টাডি করব। আগের দিন কি বলেছি যে নর্মাল ডিসপারশনটা কোন রিজিয়নে দেখা যায়? নর্মাল ডিসপারশনটা সেই রিজিয়নেই দেখা যায় যদি ওমেগার ডিফারেন্সটা ওমেগা থেকে অনেকটা বড় হয়, ওমেগা কে থেকে বড় হয়, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থেকে অনেকটা বড় হয়, বা ওমেগাটা যদি ওমেগা জিরো থেকে অনেকটা ছোট হয়। সোজা কথায় নর্মাল ডিসপারশনটা সেই ডোমেনেই দেখা যায় যেখানে ওমেগা মাইনাস ওমেগা জিরো এই ডিফারেন্সটা ইজ ভেরি লার্জ। এই আইডিয়াটাই আমরা কাজে লাগাবো। এখানে যে ফর্মুলা জেনারেল এক্সপ্রেশনটা করা হয়েছে, নর্মাল ডিসপারশন যদি আমরা স্টাডি করতে চাই তাহলে আমরা ধরে নেব যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই কোয়ান্টিটিটা এই ডিনোমিনেটরে পরের যে কোয়ান্টিটিটা রয়েছে তার থেকে অনেকটা বড়, অনেকটা ডেভিয়েট করে। সো ওমেগা কে স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এইটার ম্যাগনিটিউডটা ধরে নাও মাছ মাছ গ্রেটার দেন গামা কে ইন্টু ওমেগা। ওকে, এটাই হচ্ছে কেস ফর নর্মাল ডিসপারশন। সেটাই যদি করা হয় তাহলে বুঝতে পারছো এই এক্সপ্রেশনটা উইল বি রিডিউস টু দিস ফর্ম। এক্সপ্রেশনটাকে এরকম ভাবে রিডিউস করে দিতে পারি, এই টার্মটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে যেটা পড়ে থাকে সেটাই এখানে লেখা হয়েছে। এটা অ্যাপারেন্টলি দেখেই বুঝতে পারছো যে এটাই বেসিক্যালি তোমার শেলমায়াস ফর্মুলা। এটাই বেসিক্যালি শেলমায়াস ফর্মুলা। শেলমায়াস ফর্মুলাতে যদিও ওয়েভলেন্থের টার্মে জিনিসটা দেওয়া ছিল, কিন্তু ব্যাপারটা একই রকম। আমরা এটাকে কনভার্ট করেও নিতে পারি। ওমেগাটাকে কিভাবে লেখা যায়? ওমেগাটাকে লিখতে পারি অ্যাজ, ওমেগাটাকে কিভাবে লেখা যায়? ওমেগা ইকুয়ালস টু সি বাই এ, কি বলবো, ওমেগাটাকে যদি আমি ওয়েভলেন্থের টার্মে লিখতে চাই তাহলে কিভাবে লেখা হবে? নিউ সমান সি বাই ল্যামডা। সেই রকম ভাবে দেখো, নিউ সমান সি বাই ল্যামডা, বা ল্যামডা সমান সি বাই নিউ, মানে 2 পাই সি বাই ওমেগা। তার কারণ ওমেগা ইকুয়ালস টু, ঠিকই ঠিকই লিখছি, ওমেগা সমান কত? 2 পাই নিউ। তাহলে এখানটায় কি কিছু ভুল হচ্ছে? 2 পাই সি কি করে আসছে? ওমেগা ওমেগা ইকুয়ালস টু 2 পাই নিউ তো নাকি? যদি আমরা এইটাকে ওয়েভলেন্থের টার্মে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? ওমেগা ইকুয়ালস টু, স্যার নিউ এর জায়গায় সি বাই ল্যামডা। হ্যাঁ ওমেগা ইকুয়ালস টু 2 পাই নিউ, তারপর বলো। তারপরে নিউ মানে সি বাই হ্যাঁ ঠিক, ল্যামডা। ঠিকই লিখছিলাম বোধহয়, 2 পাই সি বাই ল্যামডা না? এই 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 এইটা এইটা হ্যাঁ ওকে। হ্যাঁ। ওকে, এইটাই চাইছিলাম আর কি। এখান থেকেও তাই আসবে, কোথাও একটা ভুল হচ্ছিল আর কি। সো ওমেগা ইকুয়ালস টু 2 পাই সি বাই ল্যামডা, তাহলে ল্যামডাটাকে লিখতে পারি অ্যাজ, এইটা লেখার দরকার নেই, আমরা তো এইটাই রিপ্লেস করবো, ওমেগা ইকুয়ালস টু 2 পাই সি বাই ল্যামডা। ওকে, আচ্ছা এখানে ওমেগা কে বলতে কি বোঝানো হচ্ছে? ওমেগা কে হচ্ছে মিডিয়ামের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ওমেগা কে ইজ দি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়াম। এখন এইটাকে আমি যদি একটা অপটিক্যাল ওয়েভলেন্থের সাথে ইকুইভ্যালেন্ট বলে ধরে নিতাম তাহলে তার করেসপন্ডিং ওয়েভলেন্থটাকে কত লেখা যেতে পারতো? এর যে ফ্রি স্পেস ওয়েভলেন্থ, ইকুইভ্যালেন্ট ফ্রি স্পেস ওয়েভলেন্থ, সেইটা যদি ল্যামডা কে হয় তাহলে ওমেগা কেটাকে রিপ্লেস করতে পারতাম অ্যাজ 2 পাই সি বাই ল্যামডা কে। এখানে যেটা বললাম আমি আরেকবার বলছি যে কোন একটা মিডিয়ামে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, একটা ডাইলেকট্রিক মিডিয়ামে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা কে। ইকুয়েশন নাম্বার 13 ওমেগা কেটা সেইটাই সিগনিফাই করে, বা এর আগের ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 12, সেখানে ওমেগা কেটা এই জিনিসটাকে সিগনিফাই করে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়াম। তো এইটাকে আমরা একটা আহ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে কম্পেয়ার করতে পারি, যার ফ্রি স্পেস ওয়েভলেন্থ, ফ্রি স্পেসে যদি এই ওয়েভটা ট্রাভেল করতো তাহলে তার ওয়েভলেন্থটা হতো ল্যামডা কে। তাহলে ওমেগা কে সমান 2 পাই সি বাই ল্যামডা কে। এবার এই এক্সপ্রেশনে ওমেগা কেটাকে এই ফর্মুলাটা দিয়ে রিপ্লেস করো, আর ওমেগাটাকে রিপ্লেস করো বাই 2 পাই সি বাই ল্যামডা। এরকম ভাবে যদি রিপ্লেস করো তাহলে এই শেলমায়ার্স ফর্মুলাটা পেয়ে যাবে। এই যদি সেইভাবে রিপ্লেস করো তাহলে এইরকম একটা ফর্মুলা পেয়ে যাবে, শেলমায়ার্স ফর্মুলাটা পেয়ে যাবে।
এইখানে একে বলতে তোমার ওই বাকি যে কনস্ট্যান্টটা রয়েছে ওই 2πc/λ এটা দিয়ে সাবস্টিটিউট করলে যেটা হয় সেইটা এখানে লেখা হয়েছে। এটাকে ইনফ্যাক্ট আরেকটা স্টেপ করা যেতে পারতো। আমরা আরেকটা স্টেপ এখানে করতে পারতাম। আহ, মানে জাস্ট এই ল্যামডা স্কোয়ারটাকে ডিনোমিনেটরে নিয়ে আসতে পারতাম, কিন্তু যাই হোক, দিস ইজ বেসিক্যালি সেলমায়ার্স ডিসপারশন রিলেশন, এটাই। এবার তোমরা তো জানো যে শেলমায়ার্স ফর্মুলা থেকে কিভাবে কোচিস রিলেশনটাতে যাওয়া যায়। কাজে এই ফর্মুলাটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে ওই বাইনোমিয়াল এক্সপানশন করে আমরা দেখাতে পারি যে এন স্কোয়ারটা ইজ সিম্পলি a+b/λ², অর্থাৎ কোচিস রিলেশনটাকে এটা রিপ্রোডিউস করতে পারে। এটাতে তো অ্যাজ সাচ নতুন কিছু নেই। তার কারণ যে নর্মাল ডিসপারশন বিহেভিয়ারটা আমরা দেখেছি কোচিস রিলেশনটাই মোটামুটি ভাবে সাফিসিয়েন্ট টু ডেসক্রাইব দি নর্মাল ডিসপারশন। তার যে পরের এটা থিওরিটা সেলমায়ার্স ফর্মুলা, সেখানেও আমরা দেখে এসেছি যে এটা স্যাটিসফ্যাক্টরিলি নর্মাল ডিসপারশন বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করতে পারে। এরপরে আমরা যে ফর্মুলাটা ডেভেলপ করলাম on the basis of electromagnetic theory of light, সেটাও should reproduce, should explain the normal dispersion। কাজেই এইটা অবশ্যই তোমার সেলমায়ার্স রিলেশন বা কোচিস রিলেশন এইগুলোকে রিপ্রোডিউস করতে পারবে। ম্যাথমেটিক্সটা এখানে খুব সিম্পল, এটার মধ্যে নতুন বিশেষ কিছু নেই। আমরা মেন যে টপিকটার মধ্যে যাব সেটা হচ্ছে অ্যানোমেলাস ডিসপারশন, যেটা কিন্তু কোচিস রিলেশন দিয়ে বা সেলমায়ার্স রিলেশন দিয়ে, কোচিস রিলেশন দিয়ে তো করাই যায় না, সেলমায়ার্স ফর্মুলা দিয়েও কিন্তু স্যাটিসফ্যাক্টরিলি নর্মাল ডিসপারশনটাকে এক্সপ্লেন করা সম্ভব নয়। আমরা এখানে এই ফর্মুলাটা দিয়ে লোরেন্জ থিওরির উপর বেস করে যে ফর্মুলাটা তৈরি করা হলো সেই ফর্মুলা দিয়ে কিভাবে এক্সপ্লেন করা যায় সেটা দেখব। এখানটা একটু জাস্ট লিখে নিয়ে আমি কি পেয়েছিলাম, এন স্কোয়ার ইকুয়ালস টু কে, কেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস কি ছিল বলতো, বেশ বড় একটা এক্সপ্রেশন কি ছিল, এই যে এইটা এন স্কোয়ার বাই এম এপসিলন জিরো, এন স্কোয়ার বাই এম এপসিলন জিরো, নেক্সট সাম ওভার এফ কে বাই ওমেগা টি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস জে ইন্টু গামা কে ইন্টু ওমেগা, এরকম একটা ফর্মুলা ছিল আর কি। হ্যাঁ, এখন যদি আমরা অ্যানোমেলাস ডিসপারশনের কথা কনসিডার করি, অ্যানোমেলাস ডিসপারশনটা আগে বলা হয়েছিল যে অ্যানোমেলাস ডিসপারশনটা তোমার সেই ফ্রিকোয়েন্সিতে বা সেই ফ্রিকোয়েন্সির আশেপাশেই হয় যেটা কিনা ক্লোজ টু দি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়াম। মিডিয়ামের অবশ্যই একাধিক রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থাকতে পারে। আমরা ধরো কোনো একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির কাছাকাছি রিজিয়নের মধ্যে আছি, অর্থাৎ যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে সেই ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ইজ ভেরি ক্লোজ টু দি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়াম। সুতরাং নর্মাল ডিসপারশন এক্সপ্লেন করার সময় আমরা যে অ্যাজাম্পশনটা নিয়েছিলাম সেই অ্যাজাম্পশনটা কিন্তু এখানে আর খাটবে না। এক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্সটা তোমার খুব ছোট আর কি, ওমেগা আর ওমেগা কে এর মধ্যে ডিফারেন্সটা খুব ছোট, বা একদম যদি তুমি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে থাকো এই ডিফারেন্সটা জিরো। তো এই কেসে ডাইরেক্ট্রিক কনস্ট্যান্টটা উইল বি কমপ্লেক্স। ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট যদি কমপ্লেক্স হয় তার জেনারেল এক্সপ্রেশনটা থেকেই দেখতে পাচ্ছ, এই জেনারেল এক্সপ্রেশনটা থেকেই দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট এবং রিফ্র্যাক্টিভ ইনডেক্স দুটোই সেক্ষেত্রে কমপ্লেক্স হবে যদি ওমেগা কে আর ওমেগার মধ্যে ডিফারেন্সটা ভেরি ক্লোজ হয়। যে ওয়েভ নাম্বার কে, ওয়েভ নাম্বারটাকে এখানে স্মল কে দিয়ে ডিনোট করা রয়েছে। ওয়েভ নাম্বার বলতে জানো ওয়েভ নাম্বার হচ্ছে বেসিক্যালি 2π/λ, রাইট? ওয়েভ নাম্বার হচ্ছে 2π/λ, যেটা ওয়েভ নাম্বার বা প্রপাগেশন কনস্ট্যান্ট বলা হয়। তো কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ধরো এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইনসিডেন্ট যে ওয়েভটা, যে ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মিডিয়ামের মধ্য দিয়ে পাস করছে তার ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করেছি, E0 e⁻j কে ডট আর মাইনাস ওমেগা টি। এখানে এইখানে কেটা কিন্তু স্মল কে, এটা বেসিক্যালি ওয়েভ নাম্বার বা প্রপাগেশন ভেক্টরকে ডেসক্রাইব করছে। তাহলে কে ভেক্টরটা আমরা কমপ্লেক্স নিলাম, কে ভেক্টরটাকে এরকম ভাবে লিখলাম
যে এটা তোমার বেসিক্যালি রিয়েল পার্ট কেআর আর একটা ইমাজিনারি পার্ট কেআই, এদের সাম। ভেক্টর কে ইকুয়ালস টু কেআর রিয়েল পার্ট আর জে কেআই ইমাজিনারি পার্ট, এইটার সাম। সেইটাকে যদি আমরা এই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটাতে বসিয়ে দিই তাহলে দেখো কি হবে। কে ডট আর যদি করো, কে ডট আর যদি করো, এখান থেকে কি দেখতে পাচ্ছ, কে ডট আর করলে কি হয়, কে আর ডট আর প্লাস জে এআই ডট আর। এবার এইটাকে যদি আবার জে দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে এখানে কি একটা জে থাকবে, এখানটায় জে স্কোয়ার হয়ে যাবে। জে স্কোয়ার মানে কি, জে স্কোয়ার মানে বেসিক্যালি -1। তাহলে একটা টার্ম হবে কেআই ডট আর, আরেকটা টার্ম হবে জে ইন্টু কেআর ডট আর, সেটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। কেআই ডট আর যেটা, সেটার মধ্যে দেখতে পাচ্ছ যে কোনো রকম ফেজ পার্ট নেই। ফেজ পার্ট যেটার মধ্যে রয়েছে সেটাকে আলাদা করে লেখা হয়েছে ই টু দি পাওয়ার জে কে ডট আর মাইনাস ওমেগা টি। আমরা আগের এক্সপ্রেশনে ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশনটা নিয়েছিলাম, সেই ইকুয়েশনে প্রপাগেশন কনস্ট্যান্টটাকে যদি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে স্প্লিট করে লেখা হয় তাহলে এই রকম একটা ফর্ম দাঁড়াবে আর কি। এবার এইখানটা এই এক্সপ্রেশনটাকে একটু স্টাডি করে দেখো। এই ইলেকট্রিক ফিল্ডের করেসপন্ডিং যদি আমরা ইন্টেন্সিটিটা ক্যালকুলেট করতাম, দেখেছো যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু ই ইন্টু ই স্টার। ইলেকট্রিক মানে ইলেকট্রিক ফিল্ডে যদি ই হয়, করেসপন্ডিং ইন্টেন্সিটিটা হচ্ছে ই ইন্টু ই স্টার, এইটার সাথে প্রপোর্শনাল। তাহলে আইটাকে আমরা কত লিখতে পারি, ইন্টেন্সিটিটাকে লিখতে পারি অ্যাজ আই জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 ki ডট আর। যদি এটাও ধরে নাও যে প্রপাগেশন কনস্ট্যান্ট আর এই যে ডিরেকশন আর ভেক্টর এটা একই দিকে রয়েছে, তাহলে সেটাকে এরকম ভাবে লেখা যায় -2 ki ইন্টু আর। কেআই ভেক্টরটা আর আর ভেক্টরটা যদি প্রপোর্শনাল হয়, মানে এই প্যারালাল হয়, তাহলে ইন্টেন্সিটিটাকে এরকম ভাবে লিখতে পারি। এখান থেকে খুব পরিষ্কার যে যত আর যাচ্ছে, যত মিডিয়ামের মধ্যে দিয়ে ডিস্টেন্স ট্রাভেল করছে ওয়েভটা, তার ইন্টেন্সিটিটা ফল করতে থাকছে, ইন্টেন্সিটিটা এক্সপোনেনশিয়ালি ফল করতে থাকছে। এবং হোয়াট ইজ দি রেট অফ ফল, দি রেট অফ ফল ইজ গিভেন বাই 2 ইন্টু কেআই, রাইট। রেট অফ ফলটা 2 ইন্টু কেআই, এটা দ্বারা ডিটারমাইন্ড। তো এই 2 ইন্টু কেআই এইটাকে বেসিক্যালি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলা হয়। 2 ইন্টু কেআই এইটাকে আমরা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলে থাকি। এই ওয়েভ ভেলোসিটিটা কত, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটাকে লিখেছো, এই যে পার্টটা এক্সপোনেনশিয়াল জে ইন্টু কে ডট আর মাইনাস ওমেগা টি, এই যে জিনিসটা এটাই তো বেসিক্যালি ফেজ পার্ট, এইটাই ফেজ পার্ট। তাহলে এর ওয়েভ ভেলোসিটিটা কত হবে, ওয়েভ ভেলোসিটিটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওয়েভ ভেলোসিটি ভি ইকুয়ালস টু ওমেগা বাই কে আর। ওয়েভ ভেলোসিটিটা হচ্ছে ওমেগা বাই কে আর। যদি আমরা রিয়েল পার্টটাকে দেখি তাহলে ওয়েভ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটিটাকে এরকম ভাবে লিখতে পারি। করেসপন্ডিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কিভাবে লেখা যায়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে লেখা হয় সি বাই ভি। সি বাই ভি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু সি বাই ভি, দ্যাট ইজ সি ইন্টু কে আর বাই ওমেগা। সি ইন্টু কে আর বাই ওমেগা, এরকম ভাবে আমরা লিখে থাকি। এখন এইটাকে যদি কমপ্লেক্স ফর্মে লেখা হয়, জেনারেল ফর্মে লেখা হয়, তাহলে কেমন দাঁড়াবে। এই এক্সপ্রেশনটা আরেকটু দেখো, এটাকে দেখো এচ কে আর সমান সি বাই ওমেগা, না সরি, কে আর সমান ওমেগা বাই সি ইন্টু এন। আবার এন সমান কত, এন সমান রুট ওভার অফ কে। এটাকে যদি আমরা কমপ্লেক্স ফর্মে লিখতাম, এটাকে যদি কমপ্লেক্স ফর্মে লিখতাম, প্রপাগেশন কনস্ট্যান্টটাকে কমপ্লেক্স ফর্মে লেখো, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা, সেটাও কমপ্লেক্স ফর্মে থাকবে। আমরা কমপ্লেক্স ফর্মে লিখলে তাহলে এই প্রপাগেশন ভেক্টরটাকে এইরকম ভাবে লিখে ফেলতে পারি। ইন কমপ্লেক্স ফর্ম প্রপাগেশন ভেক্টর কে ইকুয়ালস টু ওমেগা বাই সি ইনটু স্কয়ার রুট অফ কে। এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট রিপ্রেজেন্টেড ইন কমপ্লেক্স ফর্ম। তো কে এর যে ভ্যালুটা সেটা কত হয় এটা তো দেখিয়ে এলাম। কে এর ভ্যালুটা যেটা ওই ইকুয়েশন নাম্বার 12 আগের দিনকে যেটা ডিরাইভ করা হয়েছিল সেটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কে এর এক্সপ্রেশন। এখন গ্যাসের ক্ষেত্রে, গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে তোমরা জানো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা একের খুব কাছাকাছি।
একের থেকে বেশি হয় ঠিকই, কিন্তু একের খুব কাছাকাছি। অর্থাৎ এই যে সেকেন্ড টার্মটা কিন্তু খুব বড় নয়। গ্যাসিয়াস মিডিয়ামের ক্ষেত্রে এই সেকেন্ড টার্মটা খুব বড় নয়। কাজেই আমরা যদি এখান থেকে স্কোয়ার রুট অফ কে ক্যালকুলেট করতাম, তাহলে এন্টায়ার জিনিসটা স্কোয়ার রুট ক্যালকুলেট করতে হতো। বাইনোমিয়াল এক্সপানশন করে জিনিসটাকে এরকম ভাবে দেখা যেতে পারতো। যদি আমরা শুধুমাত্র দুটো টার্ম কনসিডার করতাম, তাহলে জিনিসটা এরকম হয়ে যেত √a, তাহলে 1 + n² / 2 এপসিলন 0 ইন্টু সাম ওভার দিস থিং। এখানে সেই জিনিসটাই ইউজ করা হয়েছে আর কি। প্রপারেশন কনস্ট্যান্টটাকে যখন আমরা এই ডেফিনিশন ইউজ করে লিখছি, এই √(k) √(দি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট) সেটাকে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়েছে। আরেকটা স্টেপ করতে পারো জাস্ট ওই ডিনোমিনেটরটাকে রিয়েল করার জন্য। নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা ওই কমন ফ্যাক্টর ω² - −ω² + j × γ k × ω এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে ডিনোমিনেটরটা তোমার রিয়েল হয়ে গেছে। এবার এখান থেকে পরিষ্কার তুমি রিয়েল পার্ট কি আর ইমাজিনারি পার্ট কি সেইটাকে সেপারেট করে ফেলতে পারছো। দেখো রিয়েল পার্ট বলতে কোনটা বোঝাচ্ছে, সেটাও তোমার এতে রয়েছে পরের এটাতে পেজটাতে আছে। এখান থেকে দেখো না, রিয়েল পার্ট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, ω/c মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট ওয়ানটা তো থাকবে, আর সামেশনের মধ্যে এই যে পার্টটা এটাই কি বেসিক্যালি তোমার কেআর এইটার সাথে সমান, রাইট? আর কেআই যদি বলি, কেআই ভ্যালুটা কি হবে? কেআই ভ্যালুটা হচ্ছে ω/c ইন্টু সামেশনের ভিতরে এই যে গামাকে ওমেগা ডিভাইডেড বাই এইটা রয়েছে সেইটা হবে। এখান থেকে তাহলে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এই দুটোকে সেপারেট করে নাও। রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে সেপারেট করে নিলে কিছু একটা পাওয়া যাবে। রিয়েল পার্টটা তো দেখানোই হলো। এবার আমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিয়েল পার্টটাকে দেখি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিয়েল পার্টটা তাহলে এইরকম হবে c/ω ইন্টু কেআর। কেআর এর ভ্যালুটা ওই আগে এক্সপ্রেশনটা থেকে বসিয়ে দিলে এইরকম হবে। এই এক্সপ্রেশনে তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অ্যাকচুয়াল ভ্যালু, রিয়েল ভ্যালুটা ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে ভ্যারি করে সেইটা দেখতে পেলাম। অন দি আদার হ্যান্ড আমরা যদি ইমাজিনারি ভ্যালুটা ক্যালকুলেট করতাম, ইমাজিনারি ভ্যালুটা নিতাম, সেটা থেকে বেসিক্যালি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা পাওয়া যেত। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা 2 ইনটু কেআই। আগের ইকুয়েশনটা থেকে কেআইটাকে আইডেন্টিফাই করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই আমরা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা পেয়ে যাব। যদি আমরা ধরে নিই যে ওমেগা ভ্যালুটা ওমেগা কে এর খুব কাছাকাছি, তাহলে লোরেন্জ থিওরি থেকে যে ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলাটাকে স্টাডি করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিয়েল ভ্যালু এবং ইমাজিনারি ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে পারলাম। ইমাজিনারি ভ্যালুটা দেখতে পাচ্ছি এখান থেকে করেসপন্ডিং টু দি অ্যাবজর্পশন। কোন মিডিয়ামের মধ্য দিয়ে যখন ইএম ওয়েভটা পাস করছে, সেই মিডিয়ামটার মধ্যে ইএম ওয়েভটা কতটা অ্যাবজর্ব হবে সেটাই আলফা কোয়ান্টিটিটা দ্বারা ডিটারমাইন। বলো কোনো প্রশ্ন থাকলে এখান পর্যন্ত, অ্যানালিসিসটা যদি বুঝতে অসুবিধা থাকে। পারছো, ফলো করতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তারপর এবার এই দুটো থেকে দেখো কিভাবে এই অ্যানোমালাস ডিসপারশন বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করা যায়। এই ফর্মুলাটা আমরা যদি একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য বলি, ধরে নাও মিডিয়ামের মধ্যে একটাই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, হ্যাঁ, সেটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি অ্যানোমালাস বিহেভিয়ার। একটা মাত্র রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যদি থাকে, তাহলে আমি সামেশনটাকে বাদ দিয়ে দিতে পারি। এনটাকে কিভাবে লিখতে পারি? 1 + n/m∈0। এইখানটায় একটা 2 আছে বোধহয়, 2ε0। নেক্সট কি হবে? f0 ω0² - ধরে নাও তোমার এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা রয়েছে at ω = ω0, and that divided by ω0² - ω² প্লাস Γ0² ইন্টু ω²। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই জিনিসটাকে যদি আমরা প্লট করি অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, দেখতেই পাচ্ছ এটা তো ফ্রিকোয়েন্সির ফাংশন। এই এনটাকে যদি ফ্রিকোয়েন্সির ফাংশন হিসাবে প্লট করা হয়, তাহলে এই গ্রাফটায় যেমন দেওয়া রয়েছে সেই রকম ধরনের একটা পাবো, অবজারভেশন পাবো। এই দিক বরাবর ওমেগা প্লট করছো, একদম ফার্স্ট অ্যাট এ গ্ল্যান্স যেটা দেখতে পাচ্ছ, ওমেগাটা যদি ω0 সাথে সমান হয়ে যায়, তাহলে এই টার্মটা জিরো। 1 + সামথিং, এই সামথিংটা জিরো হয়ে যায়।
তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি এক্স্যাক্টলি 1 এর সাথে সমান হয়। যখনই আমরা ওমেগাটা যখন ওমেগা 0 কাছাকাছি রয়েছি বা ওমেগা 0 এর সাথে সমান করছি, তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 1। যদি ওমেগাটা ওমেগা 0 থেকে ছোট হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বিহেভিয়ারটা কেমন হবে, ওমেগাটা যদি ওমেগা 0 থেকে বড় হয় তাহলে বিহেভিয়ারটা কেমন হবে সেটাকে এখানে দেখানো হয়েছে। আহ, এটাই আর কি। এখান থেকে একটা জিনিস ইন্টারেস্টিংলি ফলো করতে পারছো, যে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কি হচ্ছে, এই রেঞ্জটা উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি ইন ভ্যালুটা বাড়তে থাকছে। তাহলে এটা কি তোমার বেসিক্যালি নর্মাল বিহেভিয়ার, এটা নর্মাল ডিসপারশন। ঠিক একই রকম ভাবে এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটাতে কি হচ্ছে, উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বাড়ছে, তাহলে এটা নর্মাল বিহেভিয়ার। বাট এই যে ডোমেনটাকে দেওয়া রয়েছে, মার্ক করা রয়েছে, এই ডোমেনটাতে দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সিটা যত রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির কাছাকাছি রিজিয়নে রয়েছে, উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমতে থাকছে। এই রিজিয়নটাকে আমরা অ্যানোমেলাস ডিসপারশন বলি। এই রিজিয়নটা হচ্ছে অ্যানোমেলাস ডিসপারশন রিজিয়ন। ওকে, যে ইন্টারেস্টিং জিনিসটা বললাম সেটা এইরকম, এই রিজিয়নটায় ওমেগা 0 থেকে যখন স্লাইটলি হায়ার হচ্ছে, সেই রিজিয়নটা দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1 থেকে কমে যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন ফিজিক্যালি? একটু ভাবনা চিন্তা করে দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যদি 1 থেকে কম হয় তাহলে ফিজিক্যালি এটা কি মিন করে। তো এইটা তো গেল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বিহেভিয়ারটা। আমরা এবার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা কেমন হয় সেটা দেখতে পারি। একই রকম কেসের কথা কনসিডার করো, মিডিয়ামের একটা মাত্র রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে, এটা ধরে নাও। তাহলে তার জন্য যদি আলফা ভ্যালুটা ক্যালকুলেট করি, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা ক্যালকুলেট করি, সেটা কত হবে, এন স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এম এপসিলন 0 ইন্টু সি ইন্টু 1 এফ কে f0 গামা 0 বাই ওই ডিনোমিনেটরে যে কোয়ান্টিটিটা রয়েছে সেইটা, ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস গামা 0 স্কোয়ার ওমেগা স্কোয়ার। এই ফর্মুলাটা কি চিনতে পারছো? এই ফর্মুলাটা তোমরা দেখে এসেছো কোথায় বলো তো? এটা আরেকবার রিরাইট করতে পারো ফার্দার। এম এপসিলন 0 সি, চিনতে পারছো ফর্মুলাটা? দেখো এরকম ভাবে লেখা যায় কিনা, ওমেগা 0 বাই ওমেগা মাইনাস ওমেগা বাই ওমেগা 0 প্লাস গামা 0 স্কোয়ার। এই নিউমারেটরে যে ওমেগা স্কোয়ারটা ছিল, সেই ওমেগা স্কোয়ারটাকে যদি আমি করে নিই বা ডিনোমিনেটর থেকে যদি ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে দেখো এক্সপ্রেশনটাকে এরকম ভাবে লেখা যায়। এক্সপ্রেশনটা দেখেছো আগে কখনো? আই মিন এই ফর্মটা দেখেছো? এই ফর্মটা দেখেছো, যে ফর্মটা আমি লিখলাম, ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখেছো আগে কোথাও? এটা বেসিক্যালি একটা রেজোনেন্স প্রোফাইল আর কি। সেটা তোমার পোস্ট অসিলেশনে যখন ভেলোসিটি রেজোনেন্স বা এনার্জি রেজোনেন্স করেছো সেখানে পেয়েছো, এলসিআর সার্কিটে কারেন্ট রেজোনেন্স যখন করেছো সেইখানে পেয়েছো। ঠিক সিমিলার একটা ফর্ম আর কি এইখানেও দেখতে পাচ্ছ। কাজেই জানো যে এটাকে যদি প্লট করা হয়, ওমেগাটাকে যদি প্লট করি এজ এ ফ্রিকোয়েন্সি ফাংশন অফ ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ওমেগাটাকে প্লট করলে এরকম ধরনের একটা রেজোনেন্স বিহেভিয়ার দেখা যাবে। খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে যে জায়গাটাতে তোমার এই ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0, যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1, সেইখানে আলফার পিক রয়েছে। এই আলফার পিকটা কোথায় আছে, এট ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0। তাহলে এটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করছে, আলফার পিক আছে, এই কথার অর্থ হচ্ছে সেই জায়গায় কি আলফা ভ্যালুটা লার্জ। আলফা ভ্যালুটা যদি লার্জ হয়, তাহলে অ্যাবজর্পশনটা অনেক বেশি হবে। ইন্টেন্সিটির এক্সপ্রেশনে আমরা কেমন দেখেছিলাম, ইন্টেন্সিটি ইজ সামথিং লাইক I0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু আর। কাজে আলফাটা যদি বড় হয় তাহলে অ্যাবজর্পশনটা আরো বেশি হবে। তো এখান থেকে স্টাডি করে দেখা যাচ্ছে
যে ওমেগা ভ্যালুটা ওমেগা জিরোর সাথে সমান হলে, অর্থাৎ অ্যাট দি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দেয়ার ইজ হায়ার অ্যাবজর্পশন। ইনফ্যাক্ট আমরা ব্যান্ডউইথ একটা টার্ম করি, সেই ব্যান্ডউইথটা ফিজিক্যালি কি মিন করে? ব্যান্ডউইথ টার্মটা ফিজিক্যালি মিন করে যে ফ্রিকোয়েন্সি যে রেঞ্জের মধ্যে তোমার এই অবজারভেবলটার একটা সাফিসিয়েন্টলি লার্জ ভ্যালু রয়েছে। সুতরাং আমরা আলফারও যদি ব্যান্ডউইথটা ক্যালকুলেট করি, আলফার জন্য যদি ব্যান্ডউইথ ক্যালকুলেট করি, তাহলে সেখান থেকে বলতে পারি যে এই ব্যান্ডউইথের যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যে অ্যাবজর্পশনটা সাফিসিয়েন্টলি লার্জ। এই অ্যাবজর্পশন রেঞ্জের মধ্যে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে অ্যাবজর্পশনটা সাফিসিয়েন্টলি লার্জ। আলফাটাকে ফ্রিকোয়েন্সি ফাংশন হিসেবে প্লট করা হয়েছে। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে যদি আমরা আলফার ভ্যালুটাকে দেখি, তাহলে দেখতে পাবো আলফাটা বড়, অর্থাৎ অ্যাবজর্পশনটা ইজ লার্জ উইদিন দি ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আর এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাই খেয়াল করে দেখো, সেই রেঞ্জ যে রেঞ্জের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটার মধ্যে এরকম অ্যানোমালাস বিহেভিয়ার অবজার্ভ করা যায়। আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখাতে পারি। আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো যে এন এর ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায় আর মিনিমাম ভ্যালুটা যে ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়, এদের মধ্যে ডিফারেন্স। আবার বলছি, ম্যাক্সিমা এন্ড মিনিমা অফ এন যে ফ্রিকোয়েন্সি গুলোতে অকার করে, তাদের ডিফারেন্সটাই বেসিক্যালি তোমার এই আলফার যে রেজোনেন্স প্রোফাইলটা দেখানো হয়েছে তার ব্যান্ডউইথের সাথে সমান। তাহলে এখান থেকে খুব পরিষ্কার ভাবে আর্গু করা যায় যে এই অ্যানোমালাস বিহেভিয়ারটা বেসিক্যালি অ্যাবজর্পশন ব্যান্ড এই রিজিয়নের মধ্যেই অবজার্ভ করা যায়। কোন একটা মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমতে থাকে উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, এই অ্যানোমালাস বিহেভিয়ারটা আমরা বেসিক্যালি অ্যাবজর্পশন ব্যান্ডের মধ্যেই দেখতে পাই। আমরা এখানে তাহলে ম্যাথমেটিক্যালি সেইটা দেখাবো। আমরা এই এন এর এক্সপ্রেশনটা থেকে স্টাডি করে দেখাবো যে এন এর ম্যাক্সিমা কোন ফ্রিকোয়েন্সিতে অকার করে আর এন এর মিনিমাটা কোন ফ্রিকোয়েন্সিতে অকার করে। এইটাকে যেমন ভাবে মার্ক করা রয়েছে ওমেগা ওয়ান, এই ওমেগা ওয়ানটা ক্যালকুলেট করব, আর এইটা যেমন মার্ক করা রয়েছে ওমেগা টুটাকে ক্যালকুলেট করব। তারপর ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান এইটাকে বের করব। আমরা দেখাবো যে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান এটাই বেসিক্যালি তোমার এর সাথে সমান আর কি, আলফার যে ব্যান্ডউইথ সেই ব্যান্ডউইথের সাথে সমান, অন্তত ভেরি ক্লোজ আর কি, এটা বলা যায়। এখানে তোমার ওই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা যদি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে ক্যালকুলেট করা রয়েছে, সেটা জাস্ট এমনি আমি আগেই বললাম অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করতেই পারো ওই আগের এক্সপ্রেশনটা যেটা লিখলাম সেখানে ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো বসিয়ে। ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো যদি বসাও এই টার্মটা থাকবে না, দিয়ে যদি ক্যালকুলেট করো তাহলে এন স্কোয়ার এম ইপসিলন জিরো সি ইনটু এফ জিরো বাই গামা জিরো এটার সাথে সমান। এবার সেটাতে আসি, যেটা বলছিলাম যে এন এর ম্যাক্সিমা আর মিনিমা এইগুলো আমরা ক্যালকুলেট করব। এন এর এক্সপ্রেশনটা কেমন হয় একটা সিঙ্গেল রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির জন্য, সেটা তো আমরা এখানে লিখেইছি। তো এই এক্সপ্রেশনটার ম্যাক্সিমা বা মিনিমা যদি ক্যালকুলেট করতে হয়, উই হ্যাভ টু ক্যালকুলেট ডেল এন ডেল ওমেগা এন্ড উই হ্যাভ টু ইকুয়েট ইট টু জিরো। ডেল এন ডেল ওমেগা ক্যালকুলেট করা মানে বেসিক্যালি এই যে জিনিসটা এইটা ডেরিভেটিভ ক্যালকুলেট করা। এখানে সেইটাই দেখানো হয়েছে, এই জিনিসটা ডেরিভেটিভ ক্যালকুলেট করা। এখানে দেখতে পাচ্ছ এই যে ডেল এন ডেল ওমেগা বলতে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডেল ডেল ওমেগা থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট পার্টগুলো কি রাখা আছে। এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নেব, সিম্পল একটা অ্যাপ্রক্সিমেশন, যে যেহেতু আমরা এই অ্যাবজর্পশনের কাছাকাছি রয়েছি, ওমেগা ভ্যালুটা ওমেগা জিরোর থেকে খুব বড় নয়, সুতরাং ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় অ্যাজ ওমেগা জিরো প্লাস ওমেগা ইন্টু ওমেগা জিরো মাইনাস ওমেগা। এটা সবসময় লেখা যায়, যদি ওমেগা জিরো আর ওমেগা খুব কাছাকাছি হয় তাহলে এটাকে নিয়ারলি ইকুয়াল টু লিখতে পারি টু ওমেগা জিরো ইন্টু ওমেগা জিরো মাইনাস ওমেগা। এই এক্সপ্রেশনে সেইটা রিপ্লেস করে দাও, ডেল ডেল ওমেগা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটাকে রিপ্লেস করে দাও। এই যে দেখতে পাচ্ছ নিউমারেটরে এটা টু ওমেগা জিরো, ডিনোমিনেটর এখানে ফোর ওমেগা জিরো স্কোয়ার এইটা থাকবে। এবার এটা খুব সিম্পল একটা ম্যাথমেটিক্স, এটাকে ডিফারেন্সিয়েট করে জিরো করো, করার পর দেখতে পাবে যে ওমেগা জিরো মাইনাস ওমেগা এই ভ্যালুটা প্লাস মাইনাস গামা জিরো বাই টু এর সাথে সমান। এখান থেকে তাহলে ওমেগা ওয়ান কত হয় ওমেগা টু কত হয় এটাকে বের করে ফেলতে পারি। লোয়ার ফ্রিকোয়েন্সিটা কত? লোয়ার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা জিরো মাইনাস গামা জিরো বাই টু,
আর হায়ার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা জিরো প্লাস গামা জিরো বাই টু। একটা ফ্রিকোয়েন্সিতে আমরা এন এর ম্যাক্সিমা পাই, ছবিটা থেকে যেটা বুঝতে পারলে যে এই ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং আমরা এন ভ্যালুটার ম্যাক্সিমা পাই, আর এই যে ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিনিমাম ভ্যালুটা পাই। এইটাই এখান থেকে ইনফ্যাক্ট আমরা এটাও ক্যালকুলেট করে ফেলতে পারি, দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা ক্যালকুলেট করে ফেলতে পারি। ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা যদি ক্যালকুলেট করো দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ইকুয়ালস টু গামা জিরো। আগে আমরা যে আলফার এক্সপ্রেশনটা লিখেছিলাম সেই আলফার এক্সপ্রেশনটা থেকে স্টাডি করে বুঝতে পারছো যে এর ব্যান্ডউইথটা কত হবে। আলফার এক্সপ্রেশনটা স্টাডি করে দেখতে পাচ্ছ যে তোমার এর ব্যান্ডউইথটা কত হওয়া উচিত, এটা কি গামা জিরো দিয়ে ডিটারমাইন্ড হবে। ইনফ্যাক্ট একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ এখানে ফলো করা রয়েছে। এই আলফার ভ্যালুটা যদি ওমেগা ওয়ান ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেট করি, আলফার ভ্যালুটা ওমেগা ওয়ান ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেট করলাম, ওমেগা ওয়ান বলতে এই ওমেগা জিরো মাইনাস গামা জিরো বাই টু এই ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেট করলাম। এবার ওই ওমেগা জিরোটা ওমেগা ওয়ানের খুব কাছাকাছি, এইটা ধরে নিয়ে আমরা দেখাতে পারি যে তোমার এই ফ্রিকোয়েন্সিতে আলফার ভ্যালুটা হাফ অফ দি ম্যাক্সিমাম ভ্যালু হয়। ঠিক একই রকম ভাবে হায়ার ফ্রিকোয়েন্সিটাতে আমরা দেখাতে পারি, যে আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুর হাফ হয়ে যায়। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হলো সেটা হচ্ছে এই যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে আলফা ম্যাক্স, আর এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে আলফা ম্যাক্স বাই টু। কাজেই ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান এইটা তোমার এই আলফার যে রেজোনেন্স প্রোফাইলটা দেখানো হয়েছে তার ব্যান্ডউইথকে রিপ্রেজেন্ট করছে, এবং সেই ব্যান্ডউইথটা করেসপন্ডস টু ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে এটা খুব পরিষ্কার যে রেঞ্জের মধ্যে অ্যাবজর্পশন হয়, মিডিয়ামটা সাফিসিয়েন্টলি যে রিজিয়নে ওয়েভটাকে অ্যাবজর্ব করে, ইনসিডেন্ট ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে অ্যাবজর্ব করে, সেই রিজিয়নেই এই মিডিয়ামটার মধ্যে একটা অ্যানোমালাস বিহেভিয়ার দেখা যায়। এখানে খুব সুন্দরভাবে একটা ইনফরমেশনকে দেওয়া রয়েছে, দেখতে পারো। For gases, the refractive index assumes its maximum and minimum values at points where the absorption coefficient is at half maximum, যেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম। From this figure, ওই যে ফিগারটা আগে দেখানো হচ্ছিল, it is obvious that the region of anomalous dispersion coincides with the region of maximum absorption. যে রেঞ্জটার মধ্যে অ্যানোমালাস ডিসপারশন হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কমছে, সেই রিজিয়নটার মধ্যে তোমার বেসিক্যালি ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়। So in this region the electrons are forced to oscillate at their natural frequency. যদি ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি থাকে, সেখানে কি তোমার রেজোনেন্সের খুব কাছাকাছি রয়েছে, সেখানে অসিলেশন অ্যামপ্লিটিউডটা, এনার্জি অফ অসিলেশন সেটা কি বেশি, কাজেই the amplitude of their oscillation becomes relatively large and consequently a large amount of energy is dissipated by the damping force. আমরা এটা দেখেই এসেছি ইনফ্যাক্ট যে যখনই তোমার কোনো একটা ড্যাম্পিং থাকে, শুধুমাত্র যদি ড্যাম্পিং থাকে, মানে পিরিয়ডিক ফোর্স যদি না থেকে থাকে, তাহলে মোশনটা তো ডিকে করে যায়। অন দি আদার হ্যান্ড যখন একটা ফোর্স ভাইব্রেশনের কথা কনসিডার করছো, মোশনটা সাস্টেইনড হচ্ছে, মোশনটা চলতে থাকছে, কারণ ড্যাম্পিং এর জন্য যে লসটা হচ্ছে সেই লসটাকে আমরা কম্পেনসেট করছি বাই দি পিরিয়ডিক ফোর্স। পিরিয়ডিক ফোর্সের জন্য একটা ওয়ার্ক ডান হচ্ছে, একটা এনার্জি সাপ্লাই করছি, সেই এনার্জিটা বেসিক্যালি তোমার এই ড্যাম্পিং ফোর্সের জন্য যে মেকানিক্যাল এনার্জি লস সেইটাকে কম্পেনসেট করছে। সুতরাং কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করে, ইলেকট্রনগুলোর এরকম ফোর্সড অসিলেটরি মোশন হচ্ছে, ড্যাম্পিং এর জন্য এদের মেকানিক্যাল এনার্জিটা কমে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেটা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করছে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির একটা পার্ট সেই ড্যাম্পিং প্রসেসে যে এনার্জিটা লস্ট হচ্ছে সেইটাকে কম্পেনসেট করছে। তো ন্যাচারালি যদি তোমার এই ড্যাম্পিংটা বেশি হয়, তাহলে মোশনটাকে সাস্টেইন হতে গেলে এনার্জি সাপ্লাই বেশি করতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হায়ার এনার্জি ইউজ করবে। সেই জন্যই এখানে কথাটা বলা হলো যে যখন
রেজোনেন্সের কাছাকাছি জায়গাতে আসছি আমরা, ফ্রিকোয়েন্সিটা যদি এই ওমেগা 2 - ওমেগা 1 এই রেঞ্জের মধ্যে রাখি, ওমেগা 2 - ওমেগা 1 এই রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সিটা যদি থাকে, তাহলে তোমার মোশনটা রেজোনেন্সের খুব কাছাকাছি, ড্যাম্পিং এর জন্য এনার্জি ডিসিপেশনটা খুব লার্জ হয়, কাজেই সেই বেশি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হয়, যে ইএম ওয়েভটা পাস করছে মিডিয়ামের মধ্য দিয়ে সেখান থেকে বেশি পরিমাণ এনার্জি অ্যাবজর্বড হবে। ওকে, so as a result material may appear as practically opaque at the in this frequency range। অর্থাৎ মিডিয়ামটার মধ্যে দিয়ে তো যখন ওয়েভটা যাচ্ছে সেইটা যদি তোমার অ্যাবজর্ব হতে থাকে, তাহলে মিডিয়ামটা পাস করে আর আমরা ওয়েভটাকে সাফিসিয়েন্ট ইন্টেন্সিটি দেখতে পাবো না। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি এর বেশিরভাগটাই অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে এট দি এন্ড মিডিয়ামটা পাস করে যখন ওয়েভটা বেরোচ্ছে সেখানে ইন্টেন্সিটিটা সাফিসিয়েন্টলি ডিকে করে গেছে, সেটাকে আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি না। সেই জন্যই বলা হয়েছে যে মিডিয়ামটা বেসিক্যালি প্র্যাকটিক্যালি ওপেক মিডিয়াম হিসাবে কাজ করে। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যদি একটা গ্লাস মেটেরিয়ালের কথা বলি, একটা গ্লাসের মধ্যে দিয়ে যখন সে ভিজিবল লাইটকে পাঠানো হয়, একটা গ্লাসের মধ্যে দিয়ে যখন ভিজিবল লাইটকে পাঠানো হয় আমরা দেখি লাইটটা পাস করে যায়। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে গ্লাস মেটেরিয়ালটার মধ্যে দিয়ে লাইটটা যখন যাচ্ছে তখন কিন্তু সাফিসিয়েন্ট অ্যাবজর্পশন হচ্ছে না, মিডিয়ামটার মধ্যে সাফিসিয়েন্ট অ্যাবজর্পশন হচ্ছে না, সেই জন্য এই গ্লাস মেটেরিয়ালটা পাস করার পর লাইটটাকে আমরা আবার দেখতে পাচ্ছি, ডিটেক্ট করতে পারছি। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্লাস মেটেরিয়ালটার মধ্যে, মিডিয়ামটার মধ্যে যে অ্যাটম মলিকিউলগুলো রয়েছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউলগুলো রয়েছে তাদের কোনো রকম অ্যাবজর্পশন নেই ওই পার্টিকুলার রেঞ্জের মধ্যে। একটা ভিজিবল লাইট যদি গ্লাসের মধ্যে দিয়ে পাস করে, আমরা সেই লাইটটাকে গ্লাসটা ট্রাভেল করার পরেও ডিটেক্ট করতে পারি, মিনিং দ্যাট দি লাইট ইজ নট সাফিসিয়েন্টলি অ্যাবজর্বড। অ্যাবজর্পশন হতে গেলে কি হতে হবে? এখান থেকে দেখতে গেলে অ্যাবজর্পশন তখনই হবে যদি এই প্রপাগেটিং ওয়েভের ফ্রিকোয়েন্সিটা মিডিয়ামের যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আছে তার সাথে ম্যাচ করে বা তার আশেপাশে থাকে। তাহলে এখান থেকে পরিষ্কার যে গ্লাস মেটেরিয়ালটার কোনো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এই অপটিক্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে থাকে না। ভিজিবল লাইটের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ভিজিবল লাইটের ওয়েভলেন্থ 400 থেকে 700 ন্যানোমিটার বা 750 ন্যানোমিটার, এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করো। এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে গ্লাস মিডিয়ামটার অ্যাটম মলিকিউলগুলোর কোনো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থাকে না। অন দি আদার হ্যান্ড, আমরা যদি একটা কাঠের মধ্যে দিয়ে একটা সে পিস অফ উড তার মধ্যে দিয়ে তার মধ্যে একটা ভিজিবল লাইটকে ফেলি, এবার উল্টো দিক থেকে দেখি, আমরা কিন্তু লাইটটাকে আদৌ দেখতে পাবো না। তাহলে কি হচ্ছে এখানে? লাইটটা নিশ্চয়ই কাঠের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, লাইটটা এই কাঠের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কাঠের মধ্যে যে অ্যাটম মলিকিউল গুলো রয়েছে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো রয়েছে, তাদের অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি এই ভিজিবল লাইটের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ তার মধ্যে লাই করে। সেই জন্য এই ভিজিবল লাইটটা যদি কাঠের মধ্যে দিয়ে পাস করে, মোস্ট অফ ইট গেটস অ্যাবজর্ব এট দি এন্ড, সেই জন্য আমরা কোনো লাইট পাই না। কাজে এইটা বেসিক্যালি তোমার ওপেক হিসাবে কাজ করে, বাধা হিসাবে কাজ করে। সেজন্যই বলা হয়েছে যে মেটেরিয়াল মে অ্যাপিয়ার প্র্যাকটিক্যালি ওপেক ইন দিস ফ্রিকোয়েন্সি রেঞ্জ। So this indicates that an optically transparent material cannot have a resonant frequency in the optical band। আমি ধরো একটা ট্রান্সপারেন্ট গ্লাসের কথা যদি বলি, সেই ট্রান্সপারেন্ট গ্লাসটা অপটিক্যালি ট্রান্সপারেন্ট বলছি, তার মানে কি এর মধ্যে লাইটটা স্মুথলি পাস করতে পারছে। অর্থাৎ এই গ্লাসটা যে মেটেরিয়াল দিয়ে কনস্ট্রাক্টেড তার কনস্টিটিউয়েন্ট অ্যাটম মলিকিউল গুলোর কোনো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এই অপটিক্যাল ব্যান্ডের মধ্যে থাকে না। যদি থাকতো তাহলে এটা অ্যাবজর্ব হয়ে যেত এবং সেক্ষেত্রে কিন্তু এটা ট্রান্সপারেন্ট মিডিয়াম হিসাবে বিহেভ করতো না, এটা ওপেক একটা মিডিয়াম হিসাবে বিহেভ করতো। তোমরা এটাও জানো যে কিছু ফ্রিকোয়েন্সি রয়েছে যে ফ্রিকোয়েন্সি গুলো মানে এটা না পাস করতে পারলেও, ভিজিবল লাইট পাস করতে না পারলেও তোমার আল্ট্রাভায়োলেট রে পাস করতে পারে বা তোমার ইউভি পাস করতে পারে। এটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে যে মিডিয়ামটার মধ্য দিয়ে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যাচ্ছে, সেই মিডিয়ামটার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কোন রিজিয়নের মধ্যে আছে তার উপরে এটা ডিপেন্ড করবে।
বলো এই জায়গাটা যদি কোনো ডাউট থাকে যেটা বললাম। প্রশ্ন আছে এখানে যেগুলো বললাম, জিনিসটা বুঝতে পারলে অপটিক্যালি ট্রান্সপারেন্ট কি বোঝায় আর অপটিক্যালি ওপেক মিডিয়াম বলতে কি বোঝায়, এই আইডিয়াটা ক্লিয়ার হলো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটার এই যে নর্মাল ডিসপারশন, নর্মাল বিহেভিয়ার, অ্যানোমালাস বিহেভিয়ার, এইগুলোকে লোরেন্স থিওরির উপর বেস করে করা যায়, আর্গু করা যায়, এক্সপ্লেন করা যায়, সেটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে।